এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তুমি নাকি না খেয়ে আছো? হ্যাঁ, আপনি আর আমি একসাথে খাবো তাই। কি হয়েছে তোমার বলো তো? এক থাপ্পড়ে ঘাটতারা থেকে ঘাড় সোজা হয়ে গেল নাকি? তোর আপনিও না পড়ে আছেন, এক বিষয় নেই, মানুষ বুঝি বদলায় না। লজ্জা পাওয়ার ভান করে আবার বলে ওঠে, তাড়াতাড়ি যান, গোসল করে আসেন, দুপুরে না খেয়ে আছি, পেটের ভিতরেই খুঁজুগুলো দৌড়াচ্ছে। আচ্ছা। বলে দীপ চলে গেল গোসল করতে। ফ্রেশ হয়ে একসাথে দুপুরের খাবার খেলো। বিকাল হওয়ার সাথে সাথে কিয়া এসেছে নীরার সাথে দেখা করতে। অনেকদিন হয়ে গেছে দেখা করে না। কিয়া ও নীরা একসাথে ছাদে গল্প করছে। কিয়া বলে ওঠে, জানিস সাদাবিলা আমাকে প্রপোজ করেছে। কবে, কখন, কোথায় আমাকে বলিসনি কেন? আরে কালকে করেছে প্রপোজ, আমি এখনো ঝুলিয়ে রেখেছি, অ্যাকসেপ্ট করিনি। কেন করিসনি একসেপ্ট? কেন আবার, জানিস না মেয়েদের একটু লজ্জা পেয়ে পেয়ে দেরি করতে হয়। আমিও সাদাবিলাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর অ্যাকসেপ্ট করব। মেয়েদেরকে লজ্জা পেতে হয়? লজ্জা পাওয়ার বেনিফিট কি? একটা মেয়ে যত বেশি লজ্জা পাবে তার পার্টনার তাকে তত বেশি আদর যত্ন করে। কিয়ার কথা শুনে নীরা মনে মনে বলে, তাহলে আমাকে লজ্জা পেতে হবে? আজ থেকে আমিও লজ্জা পাবো, কিন্তু আমার তো অত লজ্জা নাই, লাগেই না। কিয়া নীরার আড্ডার ভিতরে রিক কল করে কিয়াকে। কল রিসিভ করলে রিক বলে, কোথায় তুমি চশমিশ? এই তো আপনার বাসার উল্টো বাসায়। আগে যে বাসাটা আমার বান্ধবীর ছিল ওটাতে এখন আমাকে পাবেন না, আমি এখন বান্ধবীর আরেক বাসায়। ইসে দেখো পিছে। কিয়া পেছনে ঘুরে দেখে রিক দাঁড়িয়ে আছে তাদের ছাদে। রিককে দেখে কিয়া কল কেটে দেয়। সাথে সাথে কিয়া তার ওড়নার শেষের কিনারা আঙুলের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে ফ্লোরের দিকে তাকায়। কিয়ার লজ্জা লজ্জা ভাব দেখে নীরা বিরক্ত। এভাবে কেউ লজ্জা পায়? তারপর নীরা তাকালো রিকের দিকে। রিক কিয়ার লজ্জা পাওয়া দেখে হাসতে থাকে। কিয়ার দিকে তাকিয়ে আছে এক নাগারে। কিয়াকে লজ্জা পেতে দেখে রিক বলে, আয় হায় চশমিশ, তোমাকে তো লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে। চশমার ভিতরে তোমার ওই চোখে আমার জন্য লজ্জার আবির্ভাব ফুটে উঠেছে। ইস, এটাকেই তো বলে লুকোচুরি গল্প। এই রিকও লুকোচুরি গল্প বলল। ক্যাডার সাহেবও ডায়েরির পাতায় লুকোচুরি গল্প লিখেছে। লজ্জা পেলে বুঝি ক্যাডার সাহেবও বুঝে যাবে যে তার চন্দ্রপাখি তাকে নিয়ে লুকোচুরি গল্পে মশগুল হয়ে গেছে। আজকেও নীরা লজ্জা পাওয়ার চেষ্টা করবে। সন্ধ্যায় দীপ নীরাকে বলে, বই খাতা বের করো, পড়তে হবে। নীরা তার ওড়নার কোনায় আঙ্গুল দিয়ে ঘোরাতে থাকে আর ফ্লোরের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে থাকে। দীপ দেখলো নীরার কাণ্ড, কিছু বুঝলো না। দীপ আবার বলে, কি হলো, পড়তে বসবে না? নীরা ফ্লোরে তাকিয়ে ওড়নার কোনায় আঙুল পাচাতে পাচাতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। দীপ এবার ফস করে নিঃশ্বাস ছেড়ে বলে, পড়তে বসার আহ্বান দিয়েছি, বাসর করতে আহ্বান দেইনি যে এইভাবে লজ্জা পাবে। পরীক্ষার পর লজ্জা পাওয়ার মতো সুযোগও কাজ দুটোই করে দিব। নাও ইট ইজ দ্য টাইম টু ফোকাস অন স্টাডিং। শেষ। নীরার লজ্জা পাওয়া শেষ। এমন রসকসীন বর থাকলে কিভাবে লজ্জা পাবে সে? এমনিতেও নীরার দ্বারা ওসব লজ্জা পাওয়া তারপর নেকা নেকা ভাব আসে না। নীরা সবসময় স্ট্রেট থাকে, সেখানে আজ একটু লজ্জা পাওয়ার অভিনয় করলো। কিন্তু এই ক্যাডার সাহেব তা হতে দিল না। শীত পড়েছে খুব, তাই আজ মিসেস সাবিনা ও দীপান্বিতা মিলে পিঠা বানাতে থাকে। মিসেস শিওলি ভাত চাপিয়ে দেন, পিঙ্কিও সাহায্য করতে থাকে। মিসেস নাজনীন ও মিস্টার রবিন এসেছেন। দীপের বাবা মা দাওয়াত দিয়েছেন। নীরা ও দীপ পড়তে বসেছে। দীপ নীরাকে পড়াচ্ছে। আর কয়েকদিন পর নীরার পরীক্ষা। এর ভিতর নীরব আসবে। শীতকালে এমনিতেই পিঠার আমেজ থাকে। একের পর এক আনন্দ অনুষ্ঠান শীতকালেই বেশি হয়। আর এর ভিতরে নীরার পরীক্ষা। দীপ ও তার পরিবারের কোনো আপত্তি নেই নীরার কোনো কাজ করলো কিনা এইগুলো নিয়ে। দীপ ভালো করেই জানে নীরাকে কাজ করতে বলে নীরা বই ফেলে কাজের দিকে দৌড় দিবে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। নীরা মিস্টার রবিনের এক বাহু ধরে তার কাঁধে মাথা দিয়ে আছে। বিয়ের আগে বাসায় থাকলে মিস্টার রবিন যখনই কাজ করে বাসায় আসতো নীরার সাথে সাথে তাকে এভাবে জড়িয়ে ধরতো। বিয়ের পর সবকিছু পাল্টে গেছে। নিজের স্থায়ী বাড়ি, নিজের জীবনের নিজের কাছের মানুষের জায়গা, সবকিছু। কিন্তু তারপরও নীরা আজ সুখী। তাকে তার শ্বশুরবাড়ির সবাই ভালোবাসে। তার আসল মানুষ তাকে এতগুলো বছর ধরে ভালোবাসে। এগুলো কি কম নাকি? মিস্টার রবিন নীরাকে বলল, শুনলাম তুমি নাকি পারফেক্ট বউ হওয়ার চেষ্টা করছো। সকাল সকাল উঠে রান্না বান্না করেছো, পড়াশোনা করেছো,
সবাই তো তোমার খুব প্রশংসা করছে। বরের প্রতি এত যত্ন এসেছে বলে সবাই অনেক খুশি। নীরা তাকালো বাবার দিকে। পাশেই মা, শ্বশুর শাশুড়ি ও অন্যান্য সবাই আছে। নীরা বলে, আমি তো তোমারই মেয়ে আব্বু। তুমি যেমন তোমার বউয়ের জন্য পাগল, আমিও তো তেমনই হব আমার বরের পাগল। এগুলো তো বংশগত রোগ। বাবা যেমন রোমান্টিক হবে, তার সন্তানও তেমন রোমান্টিক হবে। খুক খুক করে কাশতে থাকেন মিস্টার রবিন। মিস্টার সমুদ্র বিষম হচ্ছে। মিসেস নাজদিন মেয়ে আর তার বাবার দিকে চোখ গরম করে তাকায়। মিসেস সাবিনা ও দীপান্বিতা মিষ্টি মিষ্টি হাসতে থাকে। দীপ কি করবে নিজেও জানে না, তাই সে ঘরে চলে আসে। পিঙ্কি আর মিসেস শিউলি নিজের মতো ঘরে আছে, তাই এগুলো দেখছে না। অব্র সবার এই ভাবভঙ্গি বুঝে উঠতে পারছে না। সে তার মতো কার্টুন দেখতে ব্যস্ত। মিসেস সাবিনা মিস্টার রবিনকে বিষম খেতে দেখে ফিস ফিস করে বলেন, ঢং দেখলে বাঁচি না। মেয়েটা তো ঠিকই বলেছে, বাবা মা যেমন সন্তান তেমন হয়। তবে তোমার ক্ষেত্রে উল্টো। তোমার বাবা তো রোমান্সের ঠেলায় দুটো বিয়ে করেছিল, তুমি তো তার এক অংশও দেখাওনি। উল্টো ছেলেকে তোমার মতো বই পাগল বানিয়েছ। এখন ছেলে আমার বই ছেড়ে বউ লাগল হলেই বাঁচি। ছেলের বউ আসার পর থেকে যেন বুড়ো বয়সেও বউ যুবতী মনের হয়ে উঠেছে। মিস্টার সমুদ্রে যেন দিন দিন বিষমখর গতি বৃদ্ধি পাচ্ছে। মিস্টার সমুদ্র মিসেস সাবিনা দিকে তাকিয়ে ফিস ফিস করে বলেন, ছেলের বউয়ের ছোঁয়া লেগেছে মানে? চলো আবার বিয়ে করে নবদম্পতি হয়ে যায়। তোমার মনের যত রং লেগেছে সব মিটিয়ে দেই। হ্যাঁ, সেই সৌভাগ্য কি আর আমার কপালে আছে? বলেই হামি দিয়ে সোফা থেকে উঠে পড়েন মিসেস সাবিনা। মিসেস নাজদিন নীরার কাছে এসে নীরা কানে কানে বলেন, আমি তো সত্যি কথাই বলেছি। বাবা তো তুমি বলতে অজ্ঞান। তুমি বললে বাবা যাবে ডানে, তুমি বললে বাবা যাবে বামে। আমার কপালে বর জুটেছে তার উল্টো। আমাকে কি করতে হবে? বর যদি বলে চলো ডানে, আমিও চলি ডানে। বর যদি বলে চলো বামে, আমিও চলি বামে। মিস্টার রবিন মেয়েকে বলেন, এগুলো বলতে নেই মা, তোমার আম্মু লজ্জা পায়। বলেই নীরা ও মিস্টার রবিন হাসতে থাকে। মিসেস নাজিন বুঝতে পেরেছে এরা বাবা মেয়ে মিলে তাকে পচাতে থাকবে, তাই তিনি কথা বাড়ান না। তাড়াতাড়ি করে বিদায় জানিয়ে চলে যান বাসায়। আজ নীরাদের বিদায় অনুষ্ঠানটি খুব বড়ভাবে আয়োজন করা হবে। সাথে পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড দিবে। বিদায় অনুষ্ঠান উপলক্ষে মেয়েদের নীল শাড়ি ও ছেলেদের পাঞ্জাবি পরতে বলা হয়েছে। নীরা এই কয়েকদিনের ভিতরে তার ও দীপের জন্য একসাথে ম্যাচিং করে ড্রেস কিনেছে। আজকে সন্ধ্যায় নীরা বাসায় আসবে। কয়েকটা দিন শুধু নীরার বইয়ের পাতায় মুখ গুজে থাকতে হয়েছে। আজকে সারাদিন তার ছুটি। দীপ তাকে এই কড়া শাসনে রাখে, আবার দীপই তাকে ছুটি দেয়। দীপ ফ্রেশ হয়ে রেডি হবে। নীরা তখন দীপকে বলে, আজকে আপনি এই পাঞ্জাবি পরবেন? দীপ তাকায় পাঞ্জাবির দিকে। পাঞ্জাবি হাতে নিয়ে নীরাকে বলে, এটা কখন কিনেছো? ছুটির ভিতরেই কিনেছি। আপনাকে সারপ্রাইজ দিব তাই দেখায়নি। এখন তাড়াতাড়ি পরে আসুন। দীপ নীরার থেকে এর প্রথম কোনো গিফট পেয়েছে, এতে দীপের ভালো লাগছে, তাই সে পাঞ্জাবি নিয়ে চলে গেল। অথচ দীপ নিজেও জানে না নীরা তার সাথে ম্যাচিং করে শাড়ি পরবে। নীরা শাড়ি পরে ড্রয়িং রুম এসেছে। কয়েকদিন পড়াশোনা চাপে ঘরের কাজ করতে পারে না, এর জন্য তাকে কেউ জোর করেনি। তবে পিঙ্কি নীরাকে কথা শুনিয়ে শুনিয়ে ঘরে অনেক কাজ করেছে। এতে নীরার মনে একটু জেদ চেপেছে। পরীক্ষা শেষ হলে ঘরের কাজে মন দিবে, এমন এক জেদ করে নীরা মনে মনে রেখেছে। ড্রয়িং রুমে এসে নীরা দেখে পিঙ্কি অনেক সুন্দর করে শাড়ি পরেছে। নৃত্যে নাম দিয়েছে হয়তো। পিঙ্কি অনার্স 3য় বর্ষে পড়াশোনা করে নীরার কলেজেই। আজ সিনিয়র জুনিয়র সবাই নৃত্য করবে, যার যার ইচ্ছা। পিঙ্কিও নাম দিয়েছে। নীরার ইচ্ছা ছিল নৃত্য করার, কিন্তু সে এখন নৃত্য করতে পারবে না, তার ক্যারিয়ার সে আর চায় না। পিঙ্কি তো তার ডেমো দেখেছিল, তাই নীরাকে খোঁচা দিয়ে বলে, মানুষ বুঝে কাকে কোথায় মানায়। তাই তো আজ আমি নৃত্য করতে পারছি। আর অনেকের মনের ইচ্ছা থাকলেও পূরণ করতে তো পারে না, বরং ডেমো দেখিয়ে দেয়। নীরা কি কম নাকি? তাকে কেউ কথা শোনাবে আর সে চুপ থাকবে? এমন তো হতে পারে না। পিঙ্কির কাছে এসে নীরা বলে, কি বলো তো, আমি তো জানতাম না আমার ক্যাডার সাহেব নাচনে বলে দেখলে ঘৃণা করে, তাই আবদার করলাম আমার ক্যাডার সাহেব আমাকে তার ব্যক্তিগত নারী হিসেবে চায়, কোনো পর পুরুষের সামনে নৃত্য পরিবেশন করা নারী হিসেবে না। আমি এতেই খুশি। বলেই হামে দিতে দিতে রান্নাঘরের দিকে যায়। পিঙ্কির আগে চোখ মুখ লাল করে আছে। এই মেয়ের সাথে কথা পারবে না, তাকে কিছু একটা করতে হবে। সকালে খাবার খেয়ে দীপ ও নীরা নিজেদের মতো কলেজে আসে। কলেজ গেট থেকে নীরা নেমে যায়। ওখানেই আসে কেয়া। কেয়া দীপ ও নীরাকে দেখে বলে, বাবা, তোরা তো দেখি সেম কালার সহ সেম প্রিন্টেড ড্রেস পরেছিস। স্যারকে তো পুরো হ্যান্ডসাম প্লাস জেন্টলম্যান লাগছে। নজর দিবি না। আমার বইয়েই গেছে নজর দিতে।
আমার সাদাবেলায় আছে। তোর ক্যাডার সাহেবের দিকে তো অন্যান্য মেয়েরা নজর দিচ্ছে। কই দেখ সিনিয়র অপরা কিভাবে তাকাচ্ছে। টিয়া দেখলো প্রায় কিছু সংখ্যক মেয়েরা দীপের দিকে তাকিয়ে আছে, আবার কিছু মেয়েরা কলেজের ভিপিকে দেখছে। এরা হিংসা হতে লাগলো। আরে ভাই, ভিপিকে দেখ, তারপরে তার হ্যান্ডসাম বরের দিকে কেন তাকাচ্ছিস? এরা কেয়াকে বলে। বুঝলি সাদা বিলায় চাশমিশ, আমার ক্যাডার সাহেবের নজর দোষ শুধু বাড়িতেই না, বাইরেও আছে। কোনো এক ওঝা দেখাতে হবে, যদি নজর থেকে বেঁচে যায়। ধুর, তোর মতো রণচণ্ডী চ না। না মানে মেয়ে থাকতে কি আর ওঝা লাগে? এমনিতেও কোনো মেয়ে পাত্তা পাবে না। চন্দ্রপাখি বলেও বললি না কেন? আমি সবকিছু জেনে গেছি। কিভাবে? তোকে কেন বলবো? তুই আমাকে বলেছিলি যে ক্যাডার সাহেব আমাকে ভালোবাসে। আরে তুই যে থাপ্পড় থেরাপি পেয়েছিস, ওগুলো তো একটাও আমি পাইনি। প্রথম দিন তো স্যারের থাপ্পড় খেয়ে অজ্ঞান ছিলি, এখন না হয় তোর অভ্যেস হয়েছে। আমার তো তা না, এই ভয়তেই বলিনি। কে আসার সাথে সাথে দীপ চলে যায় নিজের স্থানে। কেউ নীরা ঘোরাঘুরি করতে থাকে কলেজে। ঠিক সেই সময় নীরার সামনে একটি ছেলে আসে। ছেলেটি অনার্স 2য় বর্ষে পড়াশোনা করে। নাম ইস্তিয়াক। নীরার কাছে এসে নীরাকে বলে, তোমাকে অনেক কিউট লাগছে। নীরা কোনো উত্তর না দিয়ে চলে যেতে নাই। ইস্তিয়াক আবার আসে নীরার সামনে হাঁটু বেড়ে বসে নীরার দিকে গোলাপ ফুল দিয়ে বলে, দীর্ঘ 6 মাস হয়েছে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি, কিন্তু আজ আর তোমাকে দেখে থমকে থাকতে পারলাম না। তোমাকে এই 2 মাস দেখতে না পেয়ে খুব কষ্ট হয় আমার। আমি তোমার বাড়ির দিকে গেছি, কিন্তু তোমাকে পাইনি। আগে যেমন ছাদে বা বাড়ির সামনে মাঠে খেলতে যেতে, এখন আর দেখতে পাই না তোমাকে। এই জন্য পাগল পাগল লাগছে নিজেকে। ভালোবাসি, খুব 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 ভালোবাসি আমি তোমাকে নীরা, আমার নীরাবতী। নীরা ও কেয়া একে অপরের দিকে চাওয়াচাই করে। নীরা কিছু বলার আগে কেয়া বলেন, আফসোস, আপনি আমার জিজু হতে পারলেন না। আপনি যাকে প্রণয় বাক্য দিয়ে নিরবতী উপাধি দিলেন, সে এখন অন্যের চন্দ্র পাখি। ইস্তিয়াক বুঝতে পারল না কেয়ার কথা, তাই কেয়ার দিকে ফিরে বলেন, মানে এই যে আমার বান্ধবী বিবাহিত। ইস্তিয়াক মন খারাপ করে দুঃখিত বলে স্থান ত্যাগ করে। কে হাসতে থাকে, বলে, দোস্ত, এই ছেলেটা আগে আসলে তোরা সুগার ড্যাডি বিয়ে করতে হতো না। মনে আছে আমাকে ফোন দিয়ে বলেছিলি তোর সাথে সুগার ড্যাডির বিয়ে ঠিক হয়েছে? নীরার কোনো উত্তর না পেয়ে কেয়া খোঁচাতে থাকে নীরাকে, বলে, কি হলো? এই, তুই তো জামাই থুয়ে ইস্তিয়াক ভাইয়ের প্রেমে পড়লি নাকি? নীরা সামনে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস করে বলে, সামনে দেখ। কেয়া সামনে তাকিয়ে দেখে দীপ রাগে ফেটে যাওয়া ফেস করে নীরার দিকে তাকিয়ে আছে। কেয়া বলে, কাম সারছে রে। অনুষ্ঠানের নাচ গান ও বক্তৃতা শুরু হবে বলে সবাই নিজ নিজ জায়গায় বসে। স্যাররা কিছু বক্তৃতা দেয়, তারপর গান গাওয়া শুরু হয়। গান শেষে নৃত্য পরিবেশন করা হয়। একের পর এক এক করে কয়েকজন নৃত্য করার পর পিঙ্কিকে ডাকা হয় নৃত্যর জন্য। পিঙ্কি গানের তালে প্রতিটি স্টেপ সুন্দর করে পিঙ্কির নাচ দেখছিল দীপ। মূলত দীপ একা না, সবাই দেখছে পিঙ্কির নাচ, কিন্তু নীরা চোখে যেন একা দীপকেই বাজছে। অনুষ্ঠান শেষে সবাই রেজিস্ট্রেশন কার্ড নিয়ে বাইরে এসে ছবি তুলতে থাকে। ইন্টারের পরীক্ষার্থীরা একসাথে ছবি তুলে কেউ কেউ কান্না চিকাটি করে, আবার কেউ কেউ বাড়ি চলে আসে। নীরাও গেটের কাছে এসে দাঁড়ায়। দীপ ও রিক আসবে। রিক এসে কেয়ার সাথে ঘুরতে যাবে, আর দীপ ও নীরা বাড়িতে যাবে। দীপ এসে নীরার কাছে দাঁড়াতেই রিক চলে আসে। রিকের হাতে বেলি ফুলের মালা কেয়ার হাতে দিয়ে বলে, তোমার এই নীল শাড়ি সাথে বেলি ফুলের মালা অনেক সুন্দর লাগবে চশমিশ। কেয়া লজ্জা পেল একটু। তারপর রিকের কাছ থেকে বেলি ফুলের মালা নিয়ে নীরাকে বলে, আমার খোপা একটু ফুল দিয়ে দে তো দোস্ত। নীরা কেয়ার খোপায় ফুল গুজে দিয়ে দেয়। তারপর তারা বিদায় নেয়। নীরা গাড়িতে উঠতে দীপ বলে, আজকাল ছেলেদের থেকে খুব প্রপোজ পাওয়া হচ্ছে। নীরা হামি দিতে দিতে বলে, ঘরে টিউবলাইট বর থাকলে যা হয়, বর তার ফুল দেয় না, পড়া দেয়। কিন্তু আফসোস, ফুলও নেওয়া হয় না। এদিকে বান্ধবীদের দেখি বিএফ আর ফুলের মালা গিফট পাই। আমারও ভাগ্য আর লোকেরও ভাগ্য। দীপ রাগে জোরে জোরে স্পিডে গাড়ি চালায়। নীরা ভয় পেয়ে যায়। এবার বলতে থাকে, মরে যাব আমি, মরে যাব। ওরে ক্যাডার সাহেব, লাগবে না আমার ফুল। আমার লাইফে আপনার মতো ব্লাডি ফুল থাকতে অন্য ফুল কেন নেব বলুন? গাড়ি আসতে চালান। কে শোনে কার কথা? দীপ জোরে গাড়ি চালিয়ে আসে বাড়ির সামনে। নীরা হাঁপ ছেড়ে বাঁচে। এই যাত্রায় বেঁচে গেলাম, আর জীবনও আপনার সাথে আমি এক গাড়িতে উঠবো না। যদিও উঠি, তার আগে আপনার নামে আমি জিডি করিয়ে রাখবো। আমার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন।
বলে নীরা বাসায় চলে আসে। বাসায় এসে হিজাব খুলে শাড়ি পরেই থাকে, কারণ আর কিছুক্ষণ পর নীরব আসবে। নীরা ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে মাথায় খোঁপা করে। ঠিক তখনই পিছন থেকে দীপ নীরার খোপায় বেলি ফুলের মালা গুঁজে দেয়। নীরা আয়নায় এই দৃশ্য দেখতে থাকে। মাথায় বেলি ফুলের মালা গুঁজে দিয়ে দীপ বলে, My personal image is only mine. No one will give with flower. No one else will be love him. বলেই দীপ নীরার দিকে ঝুঁকে আসে। নীরা বুঝতে পারে দীপ তাকে একবার ভালোবাসার পর সে ছুঁয়ে দিবে, তাই নীরা চোখ বন্ধ করে নেয়। এবার যেন নীরা সত্যি লজ্জা করছে। দীপের গরম নিঃশ্বাস নীরার মুখে আলাদা অনুভূতি নিয়ে আসে। ঠিক সাথে সাথেই নীরা ফিল করে তার গালে শুকনো খড়খড়া কিছুর ছোঁয়া। ছোটের ছোঁয়া কি এমন অদ্ভুত লাগে, নীরার কেন এমন লাগছে? সাথে সাথে চোখ খুলে নীরা দেখতে পায় দীপ একটি গোলাপ দিয়ে তার গলায় স্লাইড করছে। বিরক্ত হলো নীলা, কি ভাবলো আর কি হলো, ধুর। দীপ নীলার মাথায় টোকা দিয়ে বলে, যত সব দুষ্ট বুদ্ধি মাথায় বিচরণ করে, তাই না? বলে নীলার হাতে গোলাপ দিয়ে চলে যায় ঘর থেকে। নীলা গোলাপ হাতে নিয়ে বলে, রসকসীন ক্যাডা সাহেব বউকে একটা চুমু দিতে পারে না, আমিও বা পুলি কি করি? এই তো 8 বছর ধরে ভালোবাসার প্রকাশই করতে পারেনি, আবার দিবে চুমু? একবার পরীক্ষা শেষ হোক, আমি যদি আপনার থেকে 1 ডজন বাচ্চা না নিয়েছি তো আমার নাম মঞ্জারি নীরানা। বলে নীরা গোলাপ ফুল নিয়ে খোপায় এক কোণায় গুজে বলে, আজ সবাই একসাথে নীরাদের বাসায় আছে। নীরব আসবে, সেই আনন্দে মিসেস নাজনীন সারাদিন নীরবের পছন্দের খাবার রান্না করেছেন। মিসেস সাবিনা এখন তাকে সাহায্য করতে গেল। মিস্টার রবিন ও মিস্টার সমুদ্র এক ঘরে বসে গল্প করতে থাকে। নীরার ক্ষুধা লাগায় হঠাৎ কিছু খাওয়ার জন্য খাবার টেবিলের দিকে যায়। সব ফলমূল সুন্দর করে কেটে সাজিয়ে রাখা, মিষ্টিগুলো সাজিয়েছেন মিসেস নাজনীন। নীরব এভাবে খেতে ভালোবাসে, তাই এগুলোতে এখন হাত দেওয়া যাবে না। টেবিলের মাঝে একটি ছোট্ট ঝুড়িতে কলা ছিল, আর ভিতরে এক জোড়া কলা নীরা ছিঁড়ে খেতে যায়। অমনি মিসেস শিউলি খেয়াল করে, রসিকতা করে বলেন, নাতবউ জোড়া খাবার খাইতে নাই, এতে যমজ বাচ্চা হয়। নীরা দাদি শাশুড়ির কথা শুনে হিসাব করলো, যদি 1 জোড়া খাবার খেলে যমজ বাচ্চা হয় তাহলে 6 জোড়া খাবার খেলে 1 ডজন হয়ে যাবে। সাথে সাথে নীরা দীপকে বলে ওঠে, শুনুন ক্যাডা সাহেব, আমার জন্য কালকে 6 জোড়া কলা আনবেন। একটা ক্রিকেট টিম হবে আর একজন ওই টিমকে কন্ট্রোলে রাখবে। নীরার কথা শুনে হো হো করে হেসে ওঠেন মিসেস শিউলি। তিনি বলেন, নাতবউ আমার দেখি 12টা বাচ্চার শখ পড়েছে। কেউ কিছু বলার আগে কলিং বেল বেজে ওঠে। নীরা যেয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে আছে নীরব। নীরবকে দেখার সাথে সাথে নীরা ভাইয়া বলে এক চিৎকার দিয়ে জড়িয়ে ধরে। মিসেস নাজনীন রান্নাঘর থেকে এসে ছেলের দিকে তাকিয়ে থাকেন। দীর্ঘ 5.5 বছর পর আজ ছেলেকে দেখছেন তিনি। মাতৃত্বের প্রথম স্বাদ তিনি নীরবকে গর্ভধারণ করে পেয়েছিলেন। এই ছেলে এতগুলো বছর দূরে ছিল, কত মনে পড়তো ছেলের কথা। ছেলেকে কোলে নিয়ে কত আদর করত, সব কিছুই যেন আজ চোখের সামনে ভেসে উঠছে। সাথে সাথে নীরবের কোলে মুখ গুজলেন মিসেস নাজনীন। হাউমাউ করে কান্না করছেন ছেলের কোলে মুখে রেখেই। সবাই দেখছে মা ছেলের মুহূর্ত। নীরব মাকে জড়িয়ে ধরে বলল, আমি সেদিন জার্মানি গিয়েছিলাম, ওই দিনও তো এত কান্না করনি তোমরা, আজ এসেছি আর কান্নার বন্যা বয়ে গেল। নীরা মিসেস নাজনীনকে জড়িয়ে বলে, তুমি কি করে জানবে আমরা কান্না করেছিলাম কিনা? মাকে তো জোর করে খাইয়ে দিতে হতো শুধু তোমার স্বপ্নের জন্য। তোমাকে সুযোগ করে দাও, এই জন্যই মা তোমার সামনে স্ট্রং ছিল। নীরব বোনের মাথায় হাত দিয়ে বলে, এবার ভাইকে ভিতরে আসতে দিবি নাকি বাইরে দাঁড় করে রাখবে? লম্বা একটা জার্নি করে এসেছি আমি, বাকি সবার সাথে তো সাক্ষাৎ করতে দে। নীরা হেসে দিল। মিসেস নাজনীনকে নিয়ে সাইড হয়ে মিস্টার রবিনের দিকে যাওয়ার সুযোগ করে দেয় নীরবকে। বাবা হলেও মিস্টার রবিন হলেন নীরবের বেস্ট ফ্রেন্ড। সবসময় বেস্ট ফ্রেন্ডের মতো করে চলাফেরা করেন তারা। নীরব ঘরে এসে বাবাকে জড়িয়ে ধরে। মিস্টার রবিন নীরবকে বুকে চেনে বললেন, আমার কলিজার টুকরোর এক অংশ। মিস্টার রবিন সবসময় নীরা ও নীরবকে বলে এসেছেন, তোমরা দুজন আমার কলিজার টুকরো, কিন্তু আমাদের কলিজার এক অংশ জুড়ে আছে তোমাদের মা। বয়স বাড়বে, দিন শেষ হবে, কিন্তু তোমাদের মাকে আমি কখনো ভুলতে পারবো না। তোমাদের মা আর তোমরা 2 ভাই বোন আমার একটি আস্ত কলিজা। তোমাদের কোনো কিছু হলে আমি ঠিক থাকতে পারবো না। বাবা ও বোনের সাথে সুখ দুঃখের মুহূর্ত ভাগাভাগির পর নীরব মিস্টার সমুদ্র, মিসেস সাবিনা ও মিসেস শিউলিকে দেখে সালাম দিল। তারপর দীপের সাথে কোলাকুলি করে নিল। অতঃপর দীপান্বিতার দিকে তাকালো নীরব। দীপান্বিতা এতক্ষণ নীরবের দিকেই তাকিয়েছিল। কতগুলো বছর পর তার প্রণয়ের পুরুষকে দেখেছে।
আগের থেকে আরো সুন্দর হয়েছে, বয়স বেড়েছে, কিন্তু মুখে ছোপ ছোপ ছাপদারি আর বডি ফিটনেস দেখলে তো একদম মিস্টার পারফেক্ট লাগছে। দীপান্বিতা মনে মনে বলে ওঠে, আমারও তো বয়স বেড়েছে, বয়সের সাথে সাথে মুখের উজ্জ্বলতা কমে এসেছে। আর এনাকে দেখো, উজ্জ্বলতা যেন আমার থেকে ঢেলে ঢেলে নিয়েছে। আমাকে হয়তো এখন আর মানাবে না তার সাথে, তাই তো এতদিন কন্ট্রাক্ট অফ রেখেছিল। নীরব দীপান্বিতার কাছে আসতে যাবে, অমনি অব্র এসে দীপান্বিতার হাত ধরে বলে। ক্ষুধা লাগছে আম্মু। শুনতে গেল নীরব চেয়ে আছে দীপান্বিতার চোখের দিকে। এখন দীপান্বিতা তার জন্য নিষিদ্ধ নারী। দীপান্বিতাকে ইগনোর করে চলে গেল ঘরের ভিতর। বুকের ভিতর জ্বলতে থাকে নীরবে। আয়নার সামনে দাঁড়িয়ে দীপান্বিতাকে উদ্দেশ্য করে বলে, এক সময়ের মায় বোন বিহারিণী, এখন আমার হৃদয় হরণী। দীপান্বিতা অব্রকে খাইয়ে দিতে চায়, তাই মিসেস নাজনীনকে বলে খাবারের ব্যবস্থা করে। দীপান্বিতা অব্রকে খাইয়ে দিচ্ছে। এমন সময় নীরব পোশাক পাল্টে ড্রয়িং রুমে এসে দীপান্বিতাকে দেখতে থাকে। নীরব সব কিছুই খেয়াল করে দেখছে। অব্র দীপান্বিতাকে বলে, ওনাকে আমি কি বলে ডাকবো আম্মু? দীপান্বিতা চুপ থাকলেও নীরা বলে ওঠে, মামা, মামা বলে ডাকবি আমার ভাইকে। আমার ভাই মানে তো দীপান্বিতা আপুর ভাই, সেদিক থেকে মামা বলা যায়। নীরবের মাথা ঘুরতে শুরু করলো। এক সময়ের ছাইয়া এখন হয়ে গেল ভাইয়া। নীরার মতো বোন থাকলে সব সম্ভব। অব্র নীরবের কাছে এসে বলে, আমার নাম অভ্র, তুমি আমার নতুন মামা। আমার জন্য চকলেট এনেছো? আমি সেই বিকেল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। নীরব কি করবে বুঝতে পারছে না। মন তো চাচ্ছে ঠাঁটি এক চর মারতে। মামা মামা করছে সে, এগুলো সহ্য করা যায় নাকি তার? মনে দুঃখ মনে রেখে নীরব বলে মাথা নাড়ায়। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসেছে। মিসেস নাজনীন ও নীরা পরিবেশন করছে। নীরব ও দীপান্বিতা টেবিলের সামনাসামনি বসে আছে। দুজন দুজনের দিকে এক পলক তাকিয়ে আবার নিজেদের খাওয়ায় ধয় মন দেয়। খাবার খাওয়ার মাঝে হঠাৎ দীপান্বিতার পায়ের সাথে ছোঁয়া লেগে যায় নীরবের পায়ে পা ছোঁয়া লাগাতে দীপান্বিতা ও নীরব একে অপরের দিকে চাওয়াচাই করে। ভুলবশত লেগেছে পা। সারাদিন প্লেনে বসেছিল নীরব, একটু একটু অবাস হয়ে আছে, তাই পা নাড়াতে যেয়ে দীপান্বিতার সাথে লেগে যায়। সবার খাওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই বাড়িতে চলে আসে। ঘরে এসে লাইট জ্বালানোর সাথে সাথে দীপ নীরাকে বলে, তুমি আমার থেকে কয়টা চুনুমুনু চাও? 1 ডজন। কেন, আপনি দিবেন না আমাকে এতগুলো চুনুমুনু? দীপ নীরার অতি নিকটে এসে নীরার কানে ফিস ফিস করে বলে, আই ক্যান গিভ, বাট আর ইউ ক্যান টেক? নীরা চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে দীপের দিকে। দীপ হাসতে হাসতে আলমারি থেকে বাড়ি পরা পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায়। পাঞ্জাবি পাল্টে টি শার্ট পরে আসে। নীরা কিছু না বলে জামা নিয়ে ওয়াশরুম থেকে বাড়ি শাড়ি পাল্টে আসে। এসেই খাটে শুয়ে পড়ে। মিলিকে এখন সোফায় ঘুমোতে দেয়। কিছুক্ষণ নীরবতা ভেঙে নীরা আস্তে আস্তে দীপের দিকে এগোতে থাকে। 2 কদম আগায় তো কিছুক্ষণ থামে। এরকম করতে করতে যেই নীরা দীপের কাছে আসবে অমনি দীপ বলে ওঠে, স্টপ, এখানেই থেমে থাকবে, আর এগোবে না। পরীক্ষা শেষ হয়ে যাক, তারপর তোমার 1 ডজন বাবু লাগে নাকি 2 ডজন লাগবে, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। যে নীরা এতক্ষণ দীপের কাছে আসছিল সেই নীরা যখন দীপের মুখে 2 ডজন বাচ্চার কথা শুনে সাথে সাথে দূরে সরে যায়। দীপ মিচমিচ করে হাসতে থাকে। নীরাকে শাস্তা করার জন্য তাকেও কিনা নীরার মতো হতে হয়। কাল নীরার পরীক্ষা, তাই আজ সকাল থেকে পড়াশোনায় ব্যস্ত নীরা। দীপ কলেজে গেছে পরীক্ষার জন্য, তাদের আলাদা মিটিং করতে হয়। নীরা মনোযোগ দিয়ে বই পড়তে থাকে। কলেজে যাওয়ার আগে দীপ বলেছে, আমি এসে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করব, সঠিক উত্তর যেন পাই, তা না হলে তো জানোই শাস্তি হিসাবে কি থাকবে। নীরা জানে এই আদনান কবির দীপ এখন বিদ্যাসাগরের রূপ ধারণ করেছে। কাল পরীক্ষা, এদিকে যে স্বামী সেই আবার তার শিক্ষক। পড়াশোনা না করলে স্বামী হয়ে যাবে তার জীবনের আসামি। তাই নীরা বলে, হ্যাঁ হ্যাঁ জানি, পড়াশোনা মনোযোগ দিয়েই করব। এমনিতেও তো এই মাস 2 ধরে তো খালি বই আর বই করছেন। সকালে উঠেই পড়তে বসেছি আর রাতে ঘুমানোর আগে বই বন্ধ করেছি। কেউ কিছু বললে কান দিবে না। যদি কেউ কিছু বলবে না, যে বলার সেও আজ কলেজে যাবে। আপনি কিন্তু খবরদার কোনো ডাইনির দিকে তাকাবেন না। আর বুঝি না, চুলগুলো এভাবে স্পাইক করার কি দরকার? কলেজে তো পড়তে যাচ্ছেন, ফ্যাশন দিচ্ছেন কেন? তাহলে কি করব? টেলি সামাদ হয়ে যাব? দরকার পড়লে তাই যাবেন। আজ থেকে আপনি ডেইলি সামাদ ছেড়েই যাবেন। বলেই নীরা দীপের মাথায় নারকেল তেল দিয়ে দিল। তারপর মাঝখান থেকে সিধি করে বলে, একদম পারফেক্ট লাগছে আপনাকে। আমাদের স্কুলে যে হেড টিচার ছিল তার মতো লাগছে। এখন কেউ নজর দিবে না, যেতে পারেন আপনি।
দীপ কি বলবে কিছুই বুঝতে পারছে না। কি বল জুটল কপালে। দীপ ড্রয়িং রুমে আসার সাথে সাথে সবাই দীপকে দেখে হাসা শুরু করে। পিঙ্কি ভেবাচ্ছিকা খেয়ে থাকে, বলদ বউ পেয়ে কি জামাইয়ে বলদ হয়ে গেছে, এখন লোক নিয়ে যাচ্ছে কলেজে। পিঙ্কি হা করে তাকালো। পিঙ্কির হা করে তাকানো দেখে নীরা বলে, এভাবে দেখার কিছু নেই। এবার থেকে কলেজে যাওয়ার সময় মাথায় তেল দিয়ে যাবে আর এসে শ্যাম্পু করবে। ছেলেদের আসল সৌন্দর্য তাদের হেয়ার স্পাইক দিয়েই হয়, তাই আমার ক্যাডার সাহেবের সৌন্দর্য আমিই দেখবো। পিঙ্কি নীরার কথার উত্তরে বলে, আর সিক্স প্যাক, তারপর চাপদাড়ি এগুলো? আমার জামাই সিক্স প্যাক্সের দিকে তোমার এত নজর কেন? হ্যাঁ, ওটার ব্যবস্থা নেই বললেই তো চুলে তেল দিয়ে দিলাম। যদিও আজ থেকে খিদে গরম ভাত আর বেশি বেশি আলুর তরকারি খাওয়াবো। সিক্স প্যাক বেশি দিন থাকবে না। একদম ঠিক কথা কইছো নাথবো। বর মানুষ যত সুন্দর লাগবো তত বেশি মানুষের নজর লাগবো। বলেই হাসতে থাকেন সবাই। দীপ কোনো কথা না বলে বের হয়। বাড়ির বাইরে এসে তেল আলা চুলগুলো হাত দিয়ে উঁচু করে সেই স্পাইক আকারে করে নীরার সামনে আর করে না এই কাজ। যে লেভেলের ঝাঁজ দীপকে আজ মিটিংয়ে যেতেই দিত না। বিকালে দীপ আসে কলেজ থেকে। নীরা না খেয়ে আছে তার জন্য। এটা নীরার এখন অভ্যাস হয়ে গেছে। দীপের লাঞ্চ টাইমে নীরাকে কল দিয়ে যদি বলে দীপ খেয়েছে, তখন নীরা ভিডিও কলে দেখে পিঙ্কিকে দেখিয়ে দেখিয়ে খায়। আজ দীপ ক্লাস করানোর পর মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই দিতে পারেনি। নীরাও না খেয়ে আছে। দীপ গোসল করে এসে নীরার সাথে একসাথে খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর নীরার কাছে যে পড়াশোনাগুলো আদায় করে। এর কিছুক্ষণ পর কেয়া ও কেয়ার আম্মু আসে নীরার সাথে দেখা করতে। মিসেস সাবিনা ও মিসেস শিউলি মিলে গল্প করে কেয়ার আম্মুর সাথে। দীপ নীরা অপরকে নিয়ে কেয়ার সাথে গল্প করে। কেয়া বলে, দোস্ত, বাসা থেকে আমাকেও রেখে মেনে নিয়েছে। পরীক্ষার পর আমাদের বিয়ে। বলতে গেলে আজ পরীক্ষা শেষ তো পরশু বিয়ে, তাই আম্মু এসেছে সবার সাথে কথা বলতে। নীরা খুশি হয়ে হাতে তালি দেয়। নীরা দেখা দেখি অপর হাতে তালি দেয়। দীপ বলে, বিয়ের কথা পরীক্ষার পর বললে মনে হয় ভালো হতো। তোমরা যে লেভেলের পড়াচোর, এতে করে বিয়ের আনন্দে পড়াশোনা বললায়। নীরা চোখ ছোট ছোট করে তাকায় দীপের দিকে, বলে, আমার জীবনটা তো নিরামিষ বানিয়েছেন, এখন আমার প্রাণপ্রিয় বান্ধবীর পিছনে লেগেছেন। আপনি কি আমাদের জীবনে একটু রোমান্টিক লাইফ স্পেন্ড করতে দিবেন না? সব কিছুর একটা সময় থাকে। এখন পরীক্ষা চলছে তোমাদের, তোমার রেজাল্ট করার দায়িত্ব তো আমি নিয়েছি। আর কেয়া, তোমাকে বলছি, তোমার মাকে বলে আমাদের কলেজের এক প্রফেসরকে ঠিক করে দিচ্ছি। পরীক্ষার 1 মাস তার কাছে পড়াশোনা করবে। কেয়া কাঁদো কাঁদো মুখ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। মনে মনে বলে, আমি তো ভুলেই গেছিলাম, আমার প্রাণপ্রিয় বান্ধবী এখন আমার কলেজের শিক্ষক। কোন দুঃখে যে এখন বিয়ের অ্যাডভান্স কার্ড দিতে আসলাম। বিয়ের কার্ড দিতে এসে পরীক্ষার জন্য টিউটর জুটল। হায় রে, আমার বিয়ের অ্যাডভান্স গিফট। কেয়ার আম্মুর সাথে কথা বলে দীপ চলে যায় নিজেদের রেস্টুরেন্টে। মিস্টার সমুদ্রের সাথে একবারে মাগরিবের নামাজ পড়ে ফিরবে। নীরা কেয়ার কাছে এসে বলে, বুঝলি দোস্ত, তুই ক্যাডার সাহেবকে হেল্প না করলে আমিও কোনো এক রোমান্টিক জামাই পেতাম, আর তুইও তোর বিয়ের জন্য আনন্দ করতে পারতি। কেয়া কাঁদো কাঁদো ফেস করে বলে, কোথায় ভাবলাম টেনে টুনে পাশ করে বের হব, তারপর সাদা বিলাইকে বিয়ে করে পড়াশোনা থেকে 10 হাত দূরে থাকবো। তা না, বান্ধবীর প্রফেসর বর কিনা আমাকেও বিদ্যাসাগরে ভাসিয়ে দিল। একটা সত্যি কথা বলবি দোস্ত? নীরা তাকায় কেয়ার দিকে, ইশারা করে বোঝায়, কি তোদের কি কোনো রোমান্টিক মুহূর্ত আছে? এই যে বিয়ের এতগুলো দিন হয়ে গেল, স্যার কি তোকে ভালোবাসার কোনো প্রবাদ বাক্য শুনিয়েছে, নাকি খালি বই নিয়ে বসে থেকেছে? যেভাবে আমাকে বিয়ের আগে কংগ্রেচুলেশনস না জানিয়ে বিদ্যাসাগরে ডুবিয়ে দিল, মনে তো হয় না তোর জীবনে এত তাড়াতাড়ি কিছু হবে। নীরা দুঃখ প্রকাশ করতে যাবে তার আগে দেখলো পিঙ্কিদার ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে কথা শুনছে। নীরা জোরে জোরে বলে হচ্ছে, কি যে বলিস না দোস্ত, আমার ক্যাডার সাহেব আমাকে বলেছে পরীক্ষার পর চুনুমুনু গিফট করবে, ইনফ্যাক্ট জোড়ায় জোড়ায়। শুধু কি তাই, আমি যখন ঘুমাতে যাই আমাকে ভালোবাসার পরশ দিয়ে ঘুম পাড়ায়। কে হা করে আছে। কেউ বলবে এমন মুড়ি শিক্ষক বউ পেলে রোমান্টিক হবে? অবশ্য স্বামী স্ত্রীর ভিতর তো রোমান্স হবেই, সে শিক্ষক হোক বা হুজুর। বউ তো বউ, তাকে কি আর অন্য মেয়েদের মতো ট্রিট করা যায়? পিঙ্কি আহত হয়ে ভিতরে ঢুকলো। রাগ উঠেছে তার। এদের সম্পর্ক ভাঙার জন্য প্ল্যান করতে থাকে পিঙ্কি। কিছু একটা ভেবে মুচকি হাসি দেয়। সন্ধ্যায় কেয়া বাসায় চলে আসে। কেয়ার শিক্ষক সন্ধ্যার পর আসবে, এতে কেয়ার আম্মু খুশি হয়েছে। নীরাও কেয়ার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সন্তানদের সফলতা বাবা মায়ের তৃপ্তির স্থান।
ভালো পাত্র পেয়েছে দুই বান্ধবী। শুধু কি তাই, এরা যেমন ভালো চরিত্রের পাত্র পেয়েছে, ঠিক তেমন ভালোবাসার মতোও পেয়েছে। দীপকে দেখলে বোঝা যায় না সে নীরার প্রতি কতটা সেন্সিটিভ। আবার রিক, সে যদি এতটাই খারাপ হতো তাহলে মাকে দিয়ে প্রস্তাব পাঠাতো না। রিক কয়েকদিন কেয়ার সাথে ঘোরাফেরা করলেও কেয়ার মন বুঝে উঠতে চেয়েছিল। যথেষ্ট সম্মান করে রিক কেয়াকে। রিকের মায়েরও মনে ধরেছে কেয়াকে, বৌমা হিসেবে তার কেয়াকে পছন্দ। সন্ধ্যায় নীরাকে পড়াতে বসেছে দীপান্বিতা লাইভ করে এখন রাতের খাবার রেডি করতে এসেছে মিসেস সাবিনার সাথে। পিঙ্কিও এসেছে হেল্প করতে। মিসেস সাবিনা বলেন, থাক মা, তোকে কষ্ট করতে হবে না, তুই গিয়ে পড়তে বস। পিঙ্কি ইচ্ছা করে নীরার মাইন্ড ডাইভার্ট করতে চায়, তাই জোরে জোরে রান্নাঘর থেকে বলেন, তা বললে কি আর হয় নাকি মামি? তোমাদের ছেলেকে বিয়ে দিয়েছ এমন একজনের সাথে যে কিনা পড়াশোনা তো করেই না, আবার কাজও করে না। আমি একটু হেল্প করি তোমাদের। দীপদের বাসা 3 তলা বিল্ডিংয়ের 3য় ফ্লোরে দীপরা থাকে। একটি ফ্লোরে হয় সবার ঘরের সামনেই ড্রয়িং রুম, আর ড্রয়িং রুমের কাছেই আছে রান্নাঘর। রান্নাঘর থেকে একটু জোরে কথা বলায় নীরার কানে ভেসে আসে পিঙ্কির কথা। একটু রাগ উঠলেও পাত্তা দেয় না নীরা। কাল তার পরীক্ষা, আজকে এসব কথায় পাত্তা দিবে না। মিসেস সাবিনা দীপান্বিতাকে রান্নার কথা বলে ঘরে যান মিস্টার সমুদ্রের সাথে কথা বলতে। পিঙ্কি আবারও জোরে জোরে বলে, আহারে আমার মামির কপাল, ছেলে বিয়ে দিল অথচ বৌমার সেবা পেল না। উল্টো কিনা ছেলের বউকে সেবা করতে হয়। পিচ্ছি ভাবি কপালে জুটেছে বলে আজ এক অসহায় ননদকেও ঘরের কাজ করতে হচ্ছে। ফেলটুস তো ফেলটুস, তার সাথে পারে না কোনো কাজ। নীরার এবার রাগ কন্ট্রোল হলো না। দীপ নীরাকে কিছু প্রশ্নের উত্তর লিখতে দিয়েছিল বাদাম দেখার জন্য। নীরা উত্তর লিখে দীপের কাছে খাতা দেয়। দীপ সেদিকে মনোযোগ দিয়েছিল। হঠাৎ দেখলো নীরা দুম করে চেয়ার থেকে উঠে কোমরে ওড়না বেঁধে রান্নাঘরের দিকে যাচ্ছে। দীপও সাথে সাথে উঠে যায় নীরার পেছনে। নীরাকে বাধা দিয়ে বলে, তুমি এখানে কেন? কিসের পড়াশোনা? নীরার এখন মাথায় আগুন ধরে গেছে। হুঙ্কার দিয়ে দীপকে বলে, দেখতে পাচ্ছি না আমি রান্নাঘরে যাচ্ছি? রান্নাঘরে মানুষ কেন যায়? রান্না করতে। আমিও রান্না করব। ঘরের বউ হয়েছি আমি এখন। আগে রান্না বান্না, তারপর পড়াশোনা। দীপ বুঝতে পারলো এই মেয়েকে এখন চর থাপ্পড় থেরাপি দিলেও কাজ হবে না, তাই শান্ত হয়ে বলে, কাল তোমার পরীক্ষা, মাথা ঠান্ডা রাখো। পরীক্ষার পর রান্না বান্না করো। মাত্র তো 1 মাস, দরকার পড়লে বৃহস্পতিবার রাত থেকে রান্না করবে, আমি বাধা দিব না। প্লিজ চলো। কিসের কি? নীরার চোখ তো পিঙ্কির দিকে। শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে পিঙ্কি। পিঙ্কি চায় দীপ আছে নীরার বাড়াবাড়ি দেখে কিছু একটা করুক। যে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে, এখন এরা বড়বই যা করার করবে। নীরা পিঙ্কির দিকে তাকিয়ে বলে, ও কেন রান্না করবে? ও রান্না করবে ও শ্বশুর বাড়িতে। আমি এখন আমার শ্বশুর শাশুড়ির জন্য রান্না করব। ননদকে ভুগতে দেব না আমি। আমি ভালো বউ হবই হব। বলে নীরা দৌড় দিতে যায় রান্নাঘরে। অমনি দীপ নীরার কোমর চাপটে ধরে। নীরা রাফারাফি করে বলে, ছাড়ুন আমাকে ক্যাডার সাহেব। আমার মাথা এখন আটা মাছি ছাড়াতলি হয়ে গেছে। হয় আজকে ওর মাথা ফাটাবে, নয় বাড়িতে আগুন লাগবে। বলতে বলতে নীরার চোখ দিয়ে পানি পড়তে থাকে। চোখু বউ না, চোখু বউ না ফেলটুস করে করে পিঙ্কি যতটা খোটা নীরাকে দেয় এতটা নীরাকে কেউ বলেনি, তাই একটু কষ্ট হয় নীরার। দীপ বুঝতে পারে নীরাজ কষ্ট পেয়েছে। পিঙ্কিকে কেউ একটু প্রতিবাদ করেও কিছু বলে না, যদিও পিঙ্কির কথায় পাত্তা দেয় না কেউ, কিন্তু নীরার মন তো এতেই কষ্ট বাড়িয়ে দেয়। তাই দীপ বলে, মাথা ঠান্ডা করো চন্দ্রপাখি, শান্ত হও তুমি। সবাইকে বলে রাখছি আমার বউকে কেউ রাগাবে না। পরীক্ষার পর আমার বউয়ের হাতের রান্না তোমাদের পেট ভরে খাওয়াবে। এখন সে তার মতো পড়তে বসবে। আমার বউ দেখিয়ে দিবে সে ফেলটুস না, সেও একজন ব্রিলিয়ান্ট। কি বউ পারবে না দেখাতে? কথা বলার মাঝে দীপ দীপান্বিতাকে চোখ টিপ দিয়ে বুঝিয়ে দেয় সে নীরাকে শান্ত করতে এমন বলে। দীপান্বিতা মিটমিটি হাসে। নীরা এবার একটু শান্ত হলো, তাকালো দীপের দিকে। দীপ আবারও বলে, লোকজন কিন্তু এটা বলে তোমাকে খোঁচা দিবে যে তুমি এসএসসি ফেলের মতো ইন্টারফেল করেছো। 1 মাস অপেক্ষা করো, তারপর সংসারের কাজ করলে লোকে বলবে নীরা ইজ দ্য বেস্ট। যে নারী রাধে সে চুলো বাঁধে। ভালো রেজাল্ট এখন ইম্পর্টেন্ট, তারপর ভালো বউ হও। বলে নীরাকে নিয়ে ঘরে যায়। নীরা হাঁপাতে থাকে। দীপের বুকে মাথা রেখে কিছুক্ষণ নীরবতা পালন করে। কিছু একটা ভেবে নীরা দীপকে বলে, আমার মুখে এখন ভালোবাসার স্পর্শ দিবেন ক্যাডার সাহেব? হোয়াট? এই ডাইনিং ননদিনীর সামনে আপনি আমার শুষ্ক গালে ভালোবাসার পরশ এঁকে দিন। আর ইউ ক্রেজি? এখানে সবাই আছে। তেমন কেউ নেই দীপান্বিতা আপু আর পিঙ্কি ছাড়া। আমি চাই কেউ একজন তার চাওয়ার বিপরীতে অন্য কিছু দেখিয়ে চলুক। আপনি যদি এখন আমাকে ভালোবাসার পরশ না দেন, আমি এই রাতে বাড়ি চলে যাব। আর এলাকা জুড়ে বলবো ক্যাডার সাহেব একজন টিউবলাইট।
তাই বাধ্য হয়ে 2 মাস সংসার করেই চলে এসেছি। আমি এই কথা রটালে আর কোনো বউ চলবে না আপনার কপালে। আর যদি আমি যাওয়ার পর পিঙ্কি নামক ডাইনিকে আপনি বিয়ে করেন, এই সমাজ কিন্তু ধরে নেবে আমাদের বিয়ে ভাঙার পেছনে আপনাদের দুইজনেরই হাত আছে। যত সব উল্টো ভাল্টা ভাবনা চিন্তা। 3 সেকেন্ড সময় দিলাম। আমি যদি আমার শুষ্ক ত্বকে মিষ্টি ছোঁয়া না পাই তাহলে আমি চলে যাব। ওকে, অলরাইট। অগত্যদ্বীপ নীলার মুখে ভালোবাসার ছোঁয়া দিয়েই দেয়। পিঙ্কি আহত হয়ে তাকায়। কোথায় ভাবে এই গালে এখন থাপ্পড় থেরাপি হবে, না হলো কিনা চুম্বন থেরাপি। নীলা খুশি হয়ে দীপের সাথে ঘরে চলে যায়। দীপান্বিতা রান্নায় ব্যস্ত ছিল। অবশ্য দীপ ইশারা করে অন্যদিকে ফিরতে বলে দীপান্বিতাকে। রাতের খাবার খেয়ে পিঙ্কি ঘরে এসে বসেছে। ঠিক তখনই মিস্টার সমুদ্র আসেন পিঙ্কি ঘরে। পিঙ্কি মিস্টার সমুদ্রকে দেখে বলেন, কিছু বলবে মামা? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা বলার দরকার আমার। আচ্ছা বলো। মিস্টার সমুদ্র পিঙ্কির পড়ার টেবিলে সামনে যান, তারপর চেয়ার টেনে বসেন সেখানে। পিঙ্কির দিকে তাকিয়ে বলেন, জীবনের আসল সফলতা কোথায় জানো তো? পিঙ্কি কিছু না বলে মিস্টার সমুদ্রের দিকে তাকায়। এমন কথার মানে কি? মিস্টার সমুদ্র পিঙ্কিকে আবার বলেন, জীবনের আসল সফলতা কারো জীবনে ভালোবাসার স্থান গড়ে নেওয়া। এত বিদ্যা শিখে কি লাভ যদি তুমি কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে যাও? পিঙ্কি মাথা নিচু করে ফ্লোরে তাকায়। মিস্টার সমুদ্র হালকা হাসেন। পিঙ্কি কি মিসেস সাদিয়ার মতো হলেও পিঙ্কির মনে এই পরিবারের প্রতি ভালোবাসা আছে, এটা মিস্টার সমুদ্র জানেন। তিনি আবার বলেন, আসলে আমি আমার দীপ ও দীপান্বিতার থেকে কম দেখি না। জানো, তুমি যখন হয়েছিলে তোমার নাম আমি রেখেছিলাম দীপা। আমার ছোট মেয়ে হবে দীপা, কিন্তু তোমার মা আমাকে রাখতে দেয় না এই নাম। তোমাকে কখনো সৎ বোনের মেয়ের চোখে দেখিনি। যদি তাই হতো তাহলে তুমি আজ এই বাড়িতে থাকতে পারতে না। আশেপাশের লোক যখন জিজ্ঞাসা করতো এই মেয়েটি কে, আমি বলতাম ও আমার জীবনের তৃতীয় এক অংশ, আমার সন্তান। ঢাকা শহরে এত এত হোস্টেলে থাকতেও তোমাকে এখানে রাখা কারণ তুমি আমাদের আরেক নয়নের মণি। তুমি দীপকে ভালোবাসতেই পারো। ভালোবাসা কারো হাতের তালা চাবি না, যে কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু ভালোবাসলেই তাকে পেতে অন্যায় করবে। এটা কিন্তু সব থেকে খারাপ একটা দিক। দীপ তোমাকে কখনো ভালোবাসার চোখে দেখেনি। আমার ছেলেটা যোগ্যতা দিয়ে সরাসরি সরকারি স্কুল কলেজে পড়াশোনা করে আজ ক্যাডার হয়েছে। আমার কাছে কখনো কিছু আবদার করেনি। সেদিন তোমাদের মা মেয়ের কথাগুলো শুনে আমি দেখছিলাম দীপের চোখের ভীত ভাব, কাউকে হারানোর আতঙ্ক ছিল। সত্যি বলতে সাদিয়া আমাকে তোমার সাথে বিয়ের প্রস্তাব দিলে হয়তো রাজি হতাম বোনের খাতিরে, কিন্তু আমার ছেলেটার ভালোবাসা ব্যতীত কি শুধু ওই সম্পত্তিতে তুমি সুখী থাকবে বলো? পিঙ্কির চোখে পানি। মিস্টার সমুদ্র সব জানেন। শুধু মিস্টার সমুদ্র না, দীপও এই বাড়ির সবাই সবকিছু জানে। কিন্তু তারপরেও পিঙ্কিকে এই বাড়িতে রেখেছে। কতটা ভালোবাসে সবাই তাকে। মিস্টার সমুদ্র পিঙ্কির চোখের পানি মুছে বলেন, তোমাকে আমি শাসন করি না একটাই কারণে, তোমার উপর মেয়ের অধিকারে শাসন করলে তোমার মা এটা বুঝবেন না। আমি ছোটবেলা থেকে দীপকে অনেক কাজেই বকা দিয়েছি, দীপান্বিতাকে থাপ্পড় দিয়েছি, কিন্তু কেউ এসে একটা প্রতিবাদ করেনি। কিন্তু তোমাকে তোমার ভালোর জন্যই কিছু বললে কথা উঠবে আমি এই কাজ করার কে। আমি ঘরের কাছে আজ পর্যন্ত কথা বলিনি। এই জন্য তোমার মা যত পেরেছে সাবিনাকে কাটিয়েছে। আমি ইনকাম করে টাকা পাঠাতাম, কিন্তু সাবিনা, দীপ, দীপান্বিতা, আমার মা, এরা যতটা তার ভাগ পেয়েছে তার থেকে দ্বিগুণ ভাগ পেয়েছে তোমার মা। সাবিনা মানুষটি ছিল নরম মনে, আমাকে খুব ভয় পেত, কিন্তু আমি কখনো ওকে বকা দিতাম না বা মারতাম না। বিয়ের পর প্রথম আমি সাবিনাকে বলেছিলাম আমার বাবার দেওয়া আমানত সাদিয়াকে দেখাশোনা করা আমাদের দায়িত্ব। বাবা মারা যাওয়ার আগে হাঁপাতে হাঁপাতে বারবার বলেছেন আমি তোমার মায়ের সাথে পাপ করেছি। সেদিন আমি সাদিয়ার মাকে বিয়ে করে আসি, তারপর থেকে তোমার মা আমার সাথে আর একটিও কথা বলেনি। আমি এখন বুঝেছি আমি অন্যায় করেছি, মাফ করে দিই আমাকে তোমরা। হয়তো আমি আর বাঁচবো না, শরীরের ভিতরে জ্বালাতন করছে খুব। আমার সাদিয়াকে কখনো সৎ বোনের চোখে দেখবে না। ওর মা নেই, আমিও হয়তো থাকবো না। আমার শরীরের অবস্থা ভালো না, তুমি ওকে ভালোবেসে আঁকড়ে রেখো। হ্যাঁ বলেই বাবা ওখানেই আমার হাত ধরে শেষ নিঃশ্বাস নেয়। মৃত বাবাকে আমি বলতে পারিনি আমি ওকে ভালোবাসতে পারবো না, তবে আমি ওকে আপন বোনের মতোই দেখবো। সাদিয়াকে পড়াশোনা করাতে চেয়েছি, কিন্তু ও পালিয়ে বিয়ে করে তোমার বাবাকে। আমার বাবা তখন যতটা ভালো তখন এমন ছিল না, তখন ছিল বকাটে। তারপরেও আমরা মেনে নিয়েছি। সাদিয়াকে আমি যা যা দিয়েছি তার এক কানা করিও আমি সাবিনাকে দেইনি। শুধু এই যে বাড়িটা দেখছো, এটা আমি আমার সাবিনার নামে অর্ধেক লিখেছি,
আর অর্ধেক অংশ দীপ আর দীপান্বিতার নামে। আমার গ্রামের বাড়িটা সম্পূর্ণ তোমার আর সাদিয়ার নামে। বলে গ্রামের বাড়ির কাগজ জ্যাকেটের ভেতর পকেট থেকে বের করে পিঙ্কির হাতে দিল। পিঙ্কির বিবেক নাড়া দিল, হাত বাড়িয়ে নিতে পারলো না কাগজটি। এই জমিতে তার মায়ের থেকে তার মামার হক বেশি, কিন্তু তারপরও পুরো বাড়িটি মামা তার মায়ের নামে করে দিয়েছে। এতদিন তার মা কিনা সম্পত্তির জন্যই তাকে এখানে রেখেছিল, কিন্তু পিঙ্কি জানে শুধু দ্বীপের জন্যই ছিল এখানে। মিস্টার সমুদ্র বের হতে যেও দরজায় দাঁড়িয়ে বলেন, সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসলে তারা কখনো সুখে থাকে না। লোভে পাপ, পাপে মৃত্যু, এটা শুধু একটি প্রবাদ বাক্য নয়, এটি একটি বাস্তব জীবনী। আশা করি আজ থেকে তুমি আমাদের নীরাকে দ্বীপের সাথে সুখে থাকতে দিবে। বলেই চলে যান মিস্টার সমুদ্র। পিঙ্কি হাউমাউ করে কান্না করে দেয়। আজ তার খুব কষ্ট লাগছে। তার মা এতদিন কত খারাপ কথা বলতো এদেরকে নিয়ে, অথচ তারা কখনো এমন কিছু করেনি। অপরদিকে ডিনার করে দীপনীরা ঘরে চলে আসে। নীরা একটু মাথা আঁচড়াবে তাই আয়নার সামনে যায়। দীপ তাকিয়ে আছে নীরার দিকে। নীরা মাথা আঁচড়াতে আঁচড়াতে আয়নায় দেখতে পেল দীপ তার দিকে তাকিয়ে আছে। নীরা দীপের দিকে ঘুরে বাম পুরো উঁচু করে বলে, কি হয়েছে? দীপ নীরার কাছে এসে বলে, অ্যাম আই টিউবলাইট? নীরা হালকা হাসে। সন্ধ্যা হওয়ায় কথাটি এখনো মাথায় রেখেছে দীপ। নীরা বলে, ওটা তো রাগ করে বলেছিলাম। দুইবার শুনেছি আমি তোমার মুখ থেকে যে আমি টিউবলাইট। তাহলে চলো আজকে দেখিয়ে দিই আমি টিউবলাইট কি না বউ। যে নীরা এতদিন দীপকে চাপাতো, আজ সেই নীরা ঘাপড়ে যাচ্ছে। তোলাতে তোলাতে বলে, আসলে কাল পরীক্ষা, এখন তো আমাদেরকে। কিছু বলার আগে চশমার ভিতর দিয়ে নীরার দিকে তাকিয়ে দীপ বলে, ফুলফিল দ্য প্রসেস দ্য ব্রিঙ্গিং এ ডজন বেবিস টুডে। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? আচ্ছা, তোমার এইটুকু একটা জায়গায় 12টি বাবু ঢুকলে কেমন লাগবে? সাথে সাথে নীরার হাত যায় তার পেটে। কল্পনা করতে থাকে এই পেটে 12টি বাবু ঢুকলে তো পেট ফুলে ফেটে যাবে। দীপ স্মিত হেসে বলে, আই গিভ এ প্ল্যান, লিসেন। প্রত্যেক বছর আমরা যমজ বাবু নিব, এতে করে 6 বছরে 12টি বাবু হয়ে যাবে। খুব খুব করে কেসে ওঠে নীরা। 6 বছরে যদি পেট বড় হয় আর পেট কাটতে হয় তাহলে বাঁচবে আদৌ? তার উপর একবার এক বছরে 2টা করে বাচ্চা। ভাবতে নীরার মাথা ঘুরছে। দীপ ঘরে গরম পানির জন্য ফ্লাক্স রেখে দেয়। সেখান থেকে কুসুম গরম পানি গ্লাসে ঢেলে নীরাকে দেয়। নীরা পানি নিয়ে ঠক ঠক করে পুরোটাই খেয়ে ফেলে। দীপ গায়ে থাকা নরম চাদরটি 2 হাতে নিয়ে চিকন আকারে করে, তারপর নীরার পিছনে নিয়ে নীরার কোমর চাদরটি দিয়ে হালকা টান দেয় নীরাকে। নীরা হালকা নড়াচড়া করে। দীপ নীরার দিকে তাকিয়ে বলে, কি হলো বউ, 1 ডজন বাবু চাই না তোমার? এত নাড়াচাড়া করলে হবে? নীরা এবার জোরে এক নিঃশ্বাস নিয়ে গড়গড় করে বলে, ভালো রেজাল্ট করতে হবে তো, এখন পড়তে বসবো। দীপ ছেড়ে দেয় নীরার কোমর থেকে চাদরটি, বলে, রাত অনেক হয়ে গেছে, এখন ঘুমাও। আমি ভোরের দিকে অ্যালার্ম দিয়ে দিচ্ছি, তখন আবার রিভিশন দেওয়া যাবে। নীরার বলতে দেরি, নীরার খাটে যে শুয়ে পড়তে দেরি হয়নি। দীপ লাইট অফ করে এসে নীরার থেকে দূরত্ব রেখেই শুয়ে পড়ে। শুতে শুতে দীপ নীরাকে বলে, ডোন্ট ওয়ারি বউ, তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেওয়ার দায়িত্ব যেমন আমার, তোমাকে 1 ডজন বাবু এনে দেওয়ার দায়িত্ব আমার। নীরা চোখ বন্ধ করে মিচিমিচি হাসতে থাকে। নীরা তার রেজিস্ট্রেশন কাগজ ও প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিজেকে রেডি করেছে। দীপ নীরাকে একটি বোরকা কিনে দিয়েছে। নীরা এখন সেই বোরকা পরেছে। আজ প্রথম বোরকা পরলো, কেমন জানি লাগছে নীরার কাছে। তারপরও তার ক্যাডার সাহেব দিয়েছে, তাই এক আলাদা ভালো লাগা কাজ করছে। কেয়া এসেছে নীরার কাছে। নীরা বলেছে আসতে, সবাই একসাথে যাবে। মিস্টার রবিন, মিসেস নাজনীন ও নীরব এসেছে নীরব সাথে দেখা করতে। মিস্টার সমুদ্র আজ অফিসে যায়নি। দীপ বারবার নীরাকে এক কথাই বলে, এটা কিন্তু তোমার টেস্ট পরীক্ষা না, তাই এবার সম্পূর্ণ সময় বসে থেকে পরীক্ষা দিবে। মাথা ঠান্ডা করে রাখবে। তোমার জন্য আমি পানি দিয়েছি, গলা শুকিয়ে আসলে পানি খাবে। নীরা এবার বলে হচ্ছে, আপনি আমাকে সেই সকাল থেকে এই এক কথা কেন বলছেন? আগেরবার তো টেস্টে তো হাফ এক্সাম দিয়ে বের হয়েছিলে, তোমাকে দিয়ে বিশ্বাস নেই। আপনি কিন্তু আমাকে এক্সামে যাওয়ার আগে অপমান করছেন। সবাই হেসে দেয় এদের কথায়। মিস্টার রবিন ও মিসেস নাজনীন মিলে নীরাকে কিছুক্ষণ আদর করেন। তারপর গাড়ির কাছে চলে আসেন সবাই। দীপ ও নীরা ফ্রন্ট সিটে বসেছে, রিকো কেয়া ব্যাক সিটে বসেছে। দীপ নীরাকে নিয়ে চিন্তায় আছে। যদিও বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত নিজ দায়িত্বে দীপ নীরাকে পড়িয়েছে, কিন্তু এই মেয়ের তো
চিকচিকানা নেই। পড়ার ভিতর গানের কথা ভাবে। পরীক্ষার হলে কি করবে কে জানে। সবাই যে যার মতো ঘরে এসেছে। দীপান্বিতা অব্রকে নিয়ে হাঁটছে। নীরব বাসায় যেতে নেবে দেখে দীপান্বিতা ও অব্র একসাথে দাঁড়িয়ে আছে। দীপান্বিতা তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব কিছু একটা ভেবে দীপান্বিতার কাছে এসে বলে, এগুলো আপনার ছেলের জন্য। বলেই কিছু চকলেট অব্রের হাতে দিয়ে চলে যায়। যাওয়ার সময় নীরব এক পলক তাকায় দীপান্বিতার দিকে, কিন্তু কোনো কথা বলে না। দীপান্বিতা আজও চুপচাপ। দীপ নীরাকে পরীক্ষার হলে নিয়ে আসে। নীরা ওকে নিজেদের মতো করে সিট খুঁজতে চলে যায়। দীপের নিজস্ব কলেজেও আজ কার্ড দিতে হবে, তাই দীপ চলে যায়। যাওয়ার আগে নীরাকে বলে, আমি না আসা অবধি দাঁড়িয়ে থাকবে, একটু দেরি হবে কিন্তু কোথাও যাবে না। নীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। রিক্কিয়াকে বেস্ট অফ লাক বলে দীপের সাথে চলে যায়। পরীক্ষা শুরু হয়েছে। একদিকে নীরা পরীক্ষা দিচ্ছে তো অন্যদিকে দীপ অন্য শিক্ষার্থীদের কার্ড দিচ্ছে। পরীক্ষার কার্ড দিলেও দীপ শুধু নীরাকে নিয়ে ভাবছে, নীরা ঠিকভাবে পরীক্ষা দিচ্ছে কিনা, কোনো সমস্যা হলো কিনা, এগুলো ভাবতে থাকে। দুপুরে নীরার পরীক্ষার সময় শেষ। খাতা জমা দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে কেয়ার সাথে, কেউ দাঁড়িয়ে আছে রিকের জন্য। দীপ ছাত্রছাত্রীদের খাতা জমা নিয়ে ওগুলো ভালোভাবে মিলিয়ে তারপরে গেল নীরার কাছে। রিক চলে এসেছে বাইক নিয়ে। এখন কিয়াও রিক বাইকে করে যাবে আর নীরা দীপ তাদের গাড়িতে করে যাবে। গাড়িতে ওঠার পর দীপ বলে, হাউ ওয়াজ ইওর এক্সাম? খুব 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 সহজ প্রশ্ন এসেছে, কিন্তু জানি না সঠিক লিখেছি নাকি ভুল। কেন, তুমি কি লিখেছো তুমি নিজেও জানো না? অতগুলো চ্যাপ্টার মাথায় রাখতেও তো লাগবেই। 3 ঘন্টা পরীক্ষা দিয়েছি, লেখার টালেই ছিলাম। যেমন করছে হাত ব্যথা, তেমন করছে মাথা ভন ভন। আর ইউ হাংরি? নীরা মাথা নিচু করে হ্যাঁ বুঝিয়ে দিল। দীপ এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। তারপর নীরাকে বলে, চলো তোমার প্রিয় ফুচকা খাওয়া যাক। নীরা খুশি হয়ে নেমে যায়। গাড়ি থেকে নেমেই দৌড়ে ফুচকার দোকানে। দীপ কিছু বলে, ওঠার আগেই নীরা বলে, বেশি বেশি ঝাল দিয়ে ফুচকা বানিয়ে দে। দীপ চোখ রাঙিয়ে বলে, তোমার এখন পরীক্ষা, এই সময় এত ঝাল খেলে অসুস্থ হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, কতদিন পর আজ ফুচকা খাওয়ার সুযোগ পেয়েছি, আর আপনি কিনা আমাকে বাধা দিচ্ছেন। বলেই কাদো কাদো ফেস করে বলে। দীপ আর বাধা দেয় না। ফুচকা রেডি হলে দোকানদার নীরাকে ফুচকা দেয়। নীরা ফুচকা খেতে খেতে দীপকে বলে, আপনি খাবেন না? না তুমি খাও, আমি এসব খাই না। আরে আজকে একটু খেয়েই দেখেন, অনেক মজা হয় ফুচকা। যেই দীপের দিকে একটি ফুচকা এগিয়ে দেয়, সে দীপ হা করে নীরার হাতের ফুচকা খেতে যাবে, অমনি নীরা ওটা দীপের সামনে থেকে নিয়ে নিজের গালে দেয়। দীপ অবাক হয়ে আশেপাশে দেখতে থাকে। নীরা হুহা করে হেসে দেয়। আপনি তো ফুচকা খান না, তাই আর জোর করলাম না। দীপ কোনো রিয়াকশন না দেখিয়ে নীরার খাওয়া হয়ে গেলে দোকানদারকে টাকা দিয়ে গাড়ির দিকে এগোতে নেয়। ঠিক তখন নীরা একটি আইসক্রিম স্টল দেখতে পায়। সাথে সাথে নীরা বলে, আমি আইসক্রিম খাবো। এত শীতে একদম কোনো আইসক্রিম হবে না, পরশু তোমার পরীক্ষা, আমি যেন ঠান্ডা জ্বর আসতে না দেখি। প্লিজ 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 বলেই দীপের হাত ধরে লাফাতে থাকে। অগত্যা দীপকে আইসক্রিম কিনতে হয়। পুরো পরিবারের সবার জন্যই দীপ আইসক্রিম কিনে নেয়। বাসায় এসে সবাই মিলে আইসক্রিম উপভোগ করে। মিসেস সাদিয়া এসেছেন আজ। এতদিন গ্রামে নিজের শ্বশুর বাড়িতে ছিলেন। মিসেস সাদিয়া এসে সবাইকে বলেন, আমার মেয়েটাও কি এতই বোঝা হয়ে গেছি যে এখন তোকে মামার বাড়িতে না থেকে হোস্টেলে থাকতে হবে? কেউ কিছু বুঝে উঠতে পারে না। ঠিক সেই সময় বাইরে থেকে পিঙ্কি এসে তার মাকে দেখে। মিসেস সাদিয়াকে দেখে পিঙ্কি অবাক হয়ে বলে, তুমি এখানে কেন মা? শাড়ির আঁচলে মুখ গুজে কান্নার ভান করে মিসেস সাদিয়া বলেন, আমার মেয়ে একা একা হোস্টেলে থাকবে, আমি মা হয়ে কিভাবে সহ্য করব, তাই ছুটে এসেছি। মিস্টার সমুদ্র দুপুরে খেতে এসেছেন। খাওয়া দাওয়ার পরই আইসক্রিম খাচ্ছিলেন। তারপরেই এই কাহিনী। মিস্টার সমুদ্র অবাক হয়ে পিঙ্কির কাছে এসে বলেন, তুমি হোস্টেলে যাচ্ছ? কই আমাদের তো বলনি। আসলে আমি ভেবে দেখেছি আমার এখানে থাকা উচিত হবে না। আর এমনিতেও আমি বড় হয়েছি, কত শত মেয়ে হোস্টেলে থাকে, আমি কেন থাকতে পারবো না? মেয়ের কি মাথাটা গেছে? এসব বলছে কেন? এগুলো বললেও তো সম্পত্তি পাবে না। মনে মনে বলেন মিসেস সাদিয়া। পিঙ্কিকে বলে ওঠে, তুই এসব কি বলছিস? হোস্টেলে কেনই বা যেতে হবে? কে কি বলেছে তোকে? আমি একদম ঠিক বলেছি আর ঠিক কাজ করেছি মা। আর চিন্তা করো না, তোমার সম্পূর্ণ ইচ্ছে পূরণ না হলেও অর্ধেক ইচ্ছে পূরণ হয়েছে। কেউ কিছু বুঝলো না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। পিঙ্কি ঘর থেকে সম্পত্তির কাগজ এনে মিসেস সাদিয়ার হাতে দিয়ে বলে, গ্রামের সম্পূর্ণ অধিকার এখন তোমার আর আমার। মামা আমার নামেও কিছু অংশ লিখেছে। শুধু তোমার চাহিদার ভিতর ঢাকার সম্পত্তি পেলে না, আর পেতে বললেও তো হয় না মা।
দীপ ভাই এত বড় শিক্ষিত একজন মানুষ, আর মামা নিশ্চয়ই ছেলে মেয়েদের না দেখে খালি আমার একার দিক দেখবে না। মিস্টার সমুদ্র খুশি হন। তার কথাগুলো পিঙ্কি বিবেকে লেগেছে। এটাই তো অনেক। কত মানুষ আছে ভালো কথার মূল্য দেয় না, সেখানে পিঙ্কি নিজে থেকে বুদ্ধিমানের কাজ করেছে। সব কাজে বাধা দিতে নেই, তাই আজকেও পিঙ্কির কাজে বাধা দিচ্ছে না। মিসেস সাদিয়া মেয়েকে দেখে অবাক হচ্ছেন। মেয়েটার এত পরিবর্তন কিভাবে সম্ভব? এই তো কালকেও তারা কত কুবুদ্ধি দেওয়া নেওয়া করেছিল, আজ এক রাতে কি হয়ে গেল? পিঙ্কি সবাইকে দেখে আবার বলে, আমি হোস্টেলে ঠিক করেছি, কাল উঠে যাব সেখানে। এখানে যত থাকবো হয়তো আমি খারাপ কিছুই করব। দীপের দিকে করুণ চোখে তাকিয়ে নীরা কাছে এসে নীরা হাত দুটি ধরে পিঙ্কি বলে, সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে আসাটা যেমন লোকের চোখে দৃষ্টিকটু, ঠিক তেমনই তৃতীয় ব্যক্তি হয়ে থাকাটা অনেক কষ্টকর। আমি এতদিনে এটা বুঝেছি, কিন্তু আমার ইচ্ছে শক্তির কাছে সবকিছু লোপ পেয়েছিল। ভাগ্যিস তুমি স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ, আর বাসায় সবার তোমাকে অঢেল ভালোবাসে। তাই তো আজ আমার মতো তৃতীয় ব্যক্তির সমাপ্তি হতে যাচ্ছে। পারলে ক্ষমা করে দিও ভাবি। নিজের ভুল বুঝতে পেরে নিজে থেকে দূরে সরে যাচ্ছে, তাই নীরা নিজেই আজ পিঙ্কিকে জড়িয়ে ধরে। সবাই আজ খুশি হয়। মিসেস সাদিয়া কিছু বলে না, মেয়েটার ভালো, এখন বুঝতে শিখেছে। আর এখন নীরাকে যা বলল তারপর আর কোনো কথা বলা মানায় না। মিসেস সাদিয়া সে ক্ষমা চাইল মিস্টার সমুদ্রের কাছে। মিস্টার সমুদ্র বোনকে ক্ষমা করে দেন। পিঙ্কি এসে দাঁড়ায় মিসেস সাবিনার কাছে, বলে, আমার মায়ের জন্য তুমি সুখে থাকতে পারোনি মামি। শুরু থেকে সুখ না পাওয়া শেষ বয়সে এসে আশা করি তুমি হবে শ্রেষ্ঠ সুখী। এত ভালো বৌমা হয়েছে তোমার, রূপবতী, গুণবতী, আবার চঞ্চল। হয়তো ওর জন্যই আজ আমার বিবেকবোধ ফিরে এসেছে। মিসেস সামিনা জড়িয়ে ধরে পিঙ্কিকে বলেন, তোকে কখনো পর ভাবিনি মা, তুই আমার পরিবারের এক অংশ ছিলি, থাকবি। আজ পিঙ্কিও কান্না করে দেয় মিসেস সাবিনার কোলে মাথা গুজে। রয়ে পড়ে এখানে থাকলেও মায়া তো মানুষের মনের মধ্যে বিরাজ করে। তাই তো পিঙ্কির মনে এখন এই পরিবারের সবার জন্য ভালোবাসার টান কাজ করছে। পিঙ্কির স্বপ্ন মিসেস সাদিয়া থেকে ভিন্ন ছিল। পিঙ্কি ভেবেছিল সে দীপের বউ হয়ে শ্বশুর শাশুড়ির সেবা করবে, মায়ের হক বুঝিয়ে সেও তার মতো সংসারী হবে। কিন্তু ভালো চিন্তার সাথে অসৎ উদ্দেশ্য থাকলে তা কখনো সম্পূর্ণ হয় না। সকালে গোসল করে শাড়ি পরে দীপান্বিতা একটু পর লাইভ করবে শাড়ি সেলের জন্য। ভেজা চুলে হিজাব বাঁধা সম্ভব না, তাই আপাতত চুল মেলে রেখে ভেজা জামা কাপড় নিয়ে ছাদে আসে। কাপড় চোপড় রোদে শুকাতে দিবে। ছাদে এসে কাপড়গুলো দাঁড়ে মেলতে থাকে দীপান্বিতা। নীরব ছাদেই ছিল, সিগারেটে নিজেকে ব্যস্ত রেখেছিল। একজন নিউট্রিশন হয়েও আজ নিজের সঙ্গী হিসেবে সিগারেট বেছে নিয়েছে। দীপান্বিতা ছাদে আসাতে আনমনে তার চোখ যায় সেদিকে। কতদিন পর আজ শাড়ি পরা অবস্থায় দেখল নিজের মায়াবন বিহারিণীকে। দেখে নিজের চোখের পিপাসা মেটাতে থাকে নীরব। ঠিক তখনই অপ্র এসে দীপান্বিতার শাড়ির আঁচড় ধরে টান দেয়। সাথে সাথে দীপান্বিতা হাত দিয়ে শরীরের কাপড় ঠিক রাখতে সক্ষম হয়। শাড়ির দিক বিদিক না হলেও কোমর থেকে হালকা শাড়ি পার সরে যায়। অব্রকে দেখে নীরবের বিবেক নাড়া দেয়। সে তার নিষিদ্ধ নারীকে দেখছে। এদিকে শাড়ির এমন অবস্থা হওয়াতে নীরব দীপান্বিতাকে শুনিয়ে শুনিয়ে বলে, লাইভে এসে তো আজকাল মানুষ নিজেদের রূপ যৌবন দেখিয়ে ইনকাম করছে, এখন কি তাদের ছাদে এসব একটুকু খাওয়াতে হবে? না জানি কত কি দেখতে হয়। পিছন থেকে নীরবের এমন দৃষ্টিগত কথা সহ্য করতে পারে না দীপান্বিতা। ছাদ থেকে সোজা ঘরে চলে আসে। ঘরে এসে হাউমাউ করে কান্না করতে থাকে। অব্র দীপান্বিতার পিছনে এসে দীপান্বিতাকে বলে, কি হয়েছে আম্মু? আজ প্রথম দীপান্বিতা রাগে দুঃখে অব্রকে চড় মেরে বলে, কে তো রাম্মু? আমি তো রাম্মু না, চলে যা আমার চোখের সামনে থেকে। বলেই বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ কান্না করতে করতে ঘুমিয়ে যায় দীপান্বিতা। আজ আর লাইভ করা হলো না তার। ঘণ্টাখানিক পর মিসেস সাবিনা এসে ডাক দেন দীপান্বিতাকে। দীপান্বিতাকে ডেকে বলেন, লাইভ করিসনি? অভ্রকে তো গোসল করাতে হবে। অভ্রকে তুমি আজ গোসল করিয়ে দেও মা। নানা ভাই কোথায়? কোথায় মানে? ও তো তোমার কাছে। না, আমি তো রান্না করতে ব্যস্ত। কিছু হয়েছে? আমি আজকে ওকে রাগের মাথায় মেরেছি মা, কটু কথা শুনিয়েছি, মাথা গরম ছিল তাই। গেল কোথায় আমার ছেলেটা? বলেই খাট থেকে লাফ দিয়ে ওঠে দীপান্বিতা। নীলার পরীক্ষার আজ শেষ দিন। দীপ নিজেও আজ পরীক্ষার সেন্টারে ব্যস্ত।
পিঙ্কি ওই দিনের পরেই চলে যায় হোস্টেলে। মিস্টার সমুদ্র নিজের কাজে গেছেন, মিসেস শিউলি তালিমের দাওয়াত পেয়েছেন তাই সেখানে গিয়েছেন। বাসায় শুধু মিসেস সাবিনা ও দীপান্বিতা ছিল। মিসেস সাবিনা রান্না করছেন। এমনিতেই দীপান্বিতার ঘরে রান্নাঘর থেকে দূরে, তার উপর প্রেশার কুকারের সিটি বাজার শব্দে দীপান্বিতা কথা শুনতে পান না। যদি শুনতে পেত তাহলে তখনই অভ্রকে নিজের কাছে নিয়ে নিতেন। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে দীপান্বিতা, অভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। এবার যেন নিজেই জ্ঞান হারাবে দীপান্বিতা। এই বাড়ি ওই বাড়ি খুঁজতে থাকে। মিসেস সাবিনা তাড়াতাড়ি খোঁজ নেন মিসেস নাজদিনের কাছ থেকে, কিন্তু না, অভ্র সেখানেও নেই। নীরব বাসায় আছে, আজ বিকালে যাবে নিজের সেন্টারে। সোফায় বসে মায়ের কাছে শুনতে পেল অভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবছে অভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে বুকে মোচড় দিল নীরবের, নিজেরও। ভাবতে লাগলো 2 ঘন্টা আগের ঘটনার জন্য কি এমন হলো। তাড়াতাড়ি করে অভ্রকে খুঁজতে বাইক নিয়ে বের হয় নীরব। নীরার সাথে অভ্রর বেশ কয়েকটা ছবি আছে, সেগুলো দেখিয়ে দেখিয়ে খুঁজবে অভ্রকে। মিসেস সাবিনা ফোন করে দিলেন মিস্টার সমুদ্রকে। অভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে তিনিও দৌড়ে এসেছেন গলিতে। এবাড়িও ওবাড়ি করে অভ্রর কোনো খোঁজ পাওয়া গেল না। দীপান্বিতার কানে এখন শুধু 4 বছর আগের সেই পুরনো প্রতিশ্রুতি ভেসে আসছে। কেউ একজন তাকে মারা যাওয়ার আগে বারবার বলেছিল, আমার অভ্রকে তুমি দেখে রেখো, আমার কলিজার টুকরো এই দুনিয়ায় কেউ নেই। জন্ম দিয়ে আমি চলে যাচ্ছি, কিন্তু তার আসল গার্জিয়ান তুমি। পারল না আজ দীপান্বিতা এতগুলো বছর নিজের হাতে গড়ে তোলা অভ্রকে 2 মিনিটে হারিয়ে ফেললো। মাত্র 4 বছরের এক শিশু, তার মনে কি এতই ক্ষোভ যে সামান্য একটু কথাতে সে আঘাত পেয়ে চোখের বাইরে চলে গেল? বাচ্চা হলে কি হবে, সে তো মানুষ। হয়তো এই জন্যই অভ্রের মনেও দাগ কেটে নিয়েছে এই কথাটি। এমনিতেও কত মানুষ ওকে কত রকম কথা শুনিয়ে দেয়, শেষমেশ তার মাও কিনা তাকে আজ কথা শুনিয়েছে। সহ্য করতে পারেনি অভ্র। দীপ নীরাকে নিয়ে বাড়ি ফিরেছে। এমন সময় দীপের ফোনে কল আসে। মিস্টার সমুদ্র করেছে এই ফোন। দীপ ফোন রিসিভ করতে মিস্টার সমুদ্র বললেন, অভ্রকে পাওয়া যাচ্ছে না, 3 ঘন্টা হতে চললো। দীপান্বিতার অবস্থা খুবই খারাপ, 2 বার অজ্ঞান হয়েছে। আমি আমি আমাদের এলাকার বিভিন্ন গলিতে খুঁজছি। তুমি ওদিক দিয়ে আসার সময় একটু ভালোভাবে পরখ করে নিও। নীরব গেছে গলির মাথায় অভ্রকে খুঁজতে। ফোন লাউডে ছিল। নীরা ও দীপ অভ্রের কথা শুনে দুজনেই নার্ভাস হয়ে গেছে। তারপরে দীপ বলে, আমরা ভালোভাবে খোঁজ নিচ্ছি বাবা। দীপ আস্তে আস্তে ট্রাই করছে আর রাস্তার কোনায় কোনায় ভালোভাবে তাকাচ্ছে। নীরা নিজের জানালার পাশ দিয়ে ভালোভাবে তাকিয়ে দেখতে থাকে। গলির মাথায় এসে গাড়ি থামিয়ে দীপ ও নীরা একসাথে ভিন্ন জায়গায় খুঁজতে থাকে অভ্রকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর এক জায়গায় দাঁড়ায় দীপ ও নীরা। হঠাৎ নীরার কানে ভেসে আসে পানির শব্দ। কেউ রাস্তার পাশে একটি ডাস্টবিনের পিছনে কান্না করছে। এটা তাড়াতাড়ি সেখানে যেয়ে দেখে অভ্র হাঁটুতে মুখ চেপে ধরে কান্না করছে। নীরা দীপকে ডাক দিয়ে বলে, অভ্র এখানে ক্যাডার সাহেব। দীপ দৌড়ে আসে ওদের কাছে। নীরা অভ্রর হাঁটুতে হাত দিয়ে বলে, এখানে কিভাবে লেগেছে বাবা? একটা কুকুর আমাকে তাড়া করে, আমি দৌড়াতে দৌড়াতে পড়ে যাই, তারপর এখানে লুকিয়ে থাকি। দীপ অভ্রকে কোলে নিয়ে বলে, তুমি কাউকে কিছু না বলে এইভাবে বাসা থেকে বেরিয়েছো কেন? তোমাকে সবাই খুঁজছে তো। অভ্র চোখের পানি মুছে বলে, আম্মু বলেছে আমাকে চলে যেতে। আম্মু আমার মা না, আমার মা বাবা কে? দীপ এবং নীরা একে অপরের দিকে চাওয়াচাই করে অভ্রকে নীরা বলে, তোমার মায়ের নাম দীপান্বিতা, তোমার মাউজি বাবাউসি। বলে কিছুক্ষণ দুষ্টমি করে নীরা। তারপর বাড়ির দিকে রওনা দেয়। নীরা ফোন করে মিস্টার সমুদ্রকে বলে, আমরা অভ্রকে পেয়েছি, বাসায় এসেছি এখনই। মিস্টার সমুদ্র সাথে সাথে সবাইকে বলে দীপান্বিতা তাড়াহুড়ো করে মেন গেটের কাছে এসে অপেক্ষা করে অভ্রের জন্য। নীরবকে কল করে জানিয়ে দেয় মিসেস নাজনীন। দীপের গাড়ি এসে বাড়ির সামনে থামতেই দীপান্বিতা অভ্রকে কোলে নিয়ে আদর করে, কান্না করতে করতে বলে, আম্মুর কথায় কেউ রাগ করে বাবা? একটু রেগে গিয়েছিল আম্মু, আর কখনো রাগ করবে না। ঠিক তখন নীরব হাসি সেখানে। অভ্রকে দেখে নিজেও আবার শান্তি পেল। মিস্টার সমুদ্র ও মিসেস সাবিনা চলে গেলেন বাসার ভিতরে। বাচ্চারা সবাই না খেয়ে আছে। মিসেস নাজিন অভ্রকে আদর করে নিজের ফ্ল্যাটে চলে যান। নীরব এসে দীপান্বিতাকে বলে, বাচ্চাকে আগলে রাখতে পারেন না? এমন বেপরোয়া থাকে কেন আপনার সম্পর্কগুলো? দীপান্বিতা চোখের পানি মুছে বলে, আমি আমার ছেলেকে কিভাবে আগলে রাখবো সেটা আমি বুঝে নেব, আপনাকে দেখতে হবে না। বলেই অভ্রর হাত ধরে হাঁটা দেয় দীপান্বিতা। নীরব ক্ষিপ্ত হয়ে হাঁটা দেয় নিজের বাড়ির দিকে।
দীপের কাণ্ড দেখলো। নীরা একবার তাকায় দীপান্বিতা যাওয়ার দিকে, আরেকবার তাকায় নীরবের যাওয়ার দিকে। দীপ নীরাকে ধাক্কা দিয়ে বলে, কি হয়েছে? কেমিস্ট্রি। মানে? যখন কোনো নারী ও পুরুষ একে অপরের বিপরীত দিকে হাঁটতে থাকে তখন তার মানে কি বোঝায় জানেন? দীপ মাথা নাড়ায়, মানে না। নীরা আবার বলে, এরা একে অপরের বিপরীতমুখী, কিন্তু এদের মিলন আবারও হবে। কোন কবি থেকে শুনেছো এই কথা? লোকে চাইলে এই নীরাও হতে পারে এক কবি। তোমার কি মনে হয় দীপান্বিতা ও নীরবের মধ্যে কোনো সম্পর্ক আছে? বর্তমানে আমার স্বচক্ষে নেই, তবে আমার দৃষ্টিকোণ থেকে বলছি এদের মধ্যে কিছু একটা আছে যেটা এখন প্রকাশ পাচ্ছে না। অব্র, কি হবে? দীপান্বিতা ওকে এখন নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। জীবনে প্রথম মা ডাক শোনার অনুভূতি, তার উপর কারো সাপোর্ট ছাড়াই মানুষ করে অব্রকে। অব্রর জন্য এখন আমরা আছি, তখন না হয় দায়িত্ব নিতে পারিনি, এখন তো পারবো। আর এমনিতেও অব্রকে দীপান্বিতা আপু বোর্ডিং স্কুলে ভর্তি করাতে চাইছেন। ভাই হিসাবে বোনের জন্য আমি সব কিছুই করতে পারি। নীরব ছেলে হিসাবে অনেক ভালো। আমার সাথে বসে যখন চায়ের আড্ডা দিত আমার খুব ভালো লাগতো, তাই নীরবকে আমি না করব না। কিন্তু অব্রকে ছাড়া দীপান্বিতা এখন শূন্য। চেষ্টা তো করতেই থাকি, দেখা যাক ভাগ্যে কি হয়। বলেই দীপ ও নীরা বাড়ির ভিতরে ঢুকলো। আজ সন্ধ্যায় রিকো কেয়ার বিয়ের কেনাকাটা হবে, এই জন্য নীরা ও দীপকে ডাকা হয়েছে। দীপ ও নীরা রেডি হয়ে অব্রকে নিয়ে চলে যায় শপিং মলে। কেয়ার পছন্দের ড্রেস কিনে দেওয়া হয় কেয়াকে, রিককেও কেয়ার পছন্দ করে দেওয়া পাঞ্জাবি কিনে দেওয়া হয়। সবকিছু কেনাকাটা করার পর সবাই বাড়ি ফিরবে, কিন্তু নীরা দীপকে খুঁজে পায় না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নীরা দেখলো দীপ বাইরে থেকে আসছে। বাইরে একটু কাজ ছিল তাই। বলে সবাই চলে যায়। শোনো গিটার সাহেব, তুমি যখন ব্যালকনি দিয়ে গিটারের তালে তালে গাইবে মায়া বন বিহারিণী, আমি তখনই আমার জানালা দিয়ে তোমাকে দেখব। রাতের আধারে প্রেমিক পুরুষের গানের সাথে চন্দ্রবিলাস করার মজাই আলাদা। দুজন দূর দূরান্ত থেকেও আমরা গানের তালে করব প্রেমের আবেদন। দীপান্বিতা এই পুরনো কথাগুলো মগজে বারবার বাড়ি খাচ্ছে নীরবের। নীরব খুব সুন্দর গান গাইতে পারে, গিটার বাজানো এক নেশা নীরবের কাছে। সেই নেশায় যোগ দেয় দীপান্বিতা। তখন নীরবকে গিটার সাহেব বলে ডাকতো, আবার যখন নীরব বলতো সে নিউট্রিশন হতে চায় তখন দীপান্বিতা তাকে খাদ্য বিশেষজ্ঞ সাহেব বলে ডাকতো। পুরনো স্মৃতি মাথা থেকে মুছে ফেলতে চায় নীরব, তাই সে মিসেস নাজদিনকে বলে, আমার জন্য মেয়ে ঢাকা শুরু করো মা, আমি আর আপত্তি করবো না। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।